ঢুকে পড়ছে। আমি জানি আপনি দুইটা বিয়ে করছেন, আপনি দুইটা আমার বলছেন আগে। আমার দেখো, আমি একটা আলাভোলা নিরীহ মানুষ, আমার ভাষা ধরছে। বিলিভ মি, আমি কিন্তু তোমার ভালোবাসি, তাই না? মোটা আর মোটা। স্যার কিন্তু আলা বলে মানুষ, স্যার এটা কোনো দোষ নাই। আমি ইউসিওর ম্যাডাম স্যারকে ফাঁসাইছে, ওই বেডি স্যারকে ফাঁসাইছে। তোর অফিস তোর অফিস আজকে থেকে বন্ধ। অনবদ্য। আমাদের ব্যাপারে সিদ্ধান্ত কি ম্যাডাম? করবি না। এবার কিটা হইছে? কি তো হইব না, ওই আমরা তো কইছি না, ওই যে আমার বউ বুদ্ধি ওরা আমার একটা কোম্পানির সিকিউরিটি গার্ডে সার্কি দিতে পাঠাইছে, তো সেখানে গিয়া সার্কি দিতেছি, হঠাৎ করে আর কি খাইবো লগে 10-12 জনের 4 কিলো টান দিব, তারপর দেখা যাবো গার্মেন্টস বন্ধ করে লাইবো। কেন আমি গার্মেন্টস বন্ধ করবো কেন? আমি কি কোনো লিডার না? এখানে আরো একটা বিষয়, রিক্সার গ্যারেজ চালে অনেক আমাদের ভাই ব্রাদার আপারা দেখা যায়। এনে আরেকটা তথ্য দিচ্ছে, এটা অবাস্তব কিছু না, এটার সাথে এটার জন্যই। সেটা হলো এই যে গার্মেন্টস বলে এই যে গ্যারেজ গুলা যে চালায় যারা, তারা কিন্তু এর মধ্যে আরো কিছু অপকর্ম কার্য করে। সেটা হলো কি, ওই যে মেয়েদেরকে আর কি কলগালিং হিসাবে করে এখানে যারা নুরুনিয়া লাস্টে দেখা যায় মুনিরা মিঠু একজন লোকের কাছে দেয়, সেটা নিয়ে টাকা দেয়। তো এখানে দেখা যাচ্ছে নায়ক নায়িকা এই করে, কিন্তু বাস্তবে দেখা যায় এরকম এইসব ভাইয়ের ভাবিরা অতটা আবার চরিত্রবান হয় না। এরকম ঘটনা বহুত ছোটবেলার থেকে শুনি, বিভিন্ন জায়গায় ভাড়া ছিলাম মিরপুরে শহরাঞ্চলে, তখন শুনছি দেখছি উনি খুনাখুনি মারামারি পর্যন্ত হয়ে গেছে। তো এগুলো কিন্তু চলে গ্যারেজে, এবং ভিক্ষাবৃত্তি এবং এই রিক্সারিতে এই মাদক সাপ্লাইয়েরও কাজ হয়। বেশ কিছু এটা তুলে ধরছে। এরকম সুন্দর সাংস্কৃতিক নাটক সবাই তো একেবারে দুধে দাঁত তুলসী পাতা না, তো যারা ভালো গল্প করবে, দেশ ও জাতিকে ভালো মেসেজ দেবে, আমরা অবশ্যই তাদের প্রমোট করছি। অ্যাপ্রিসিয়েটেড। টপ আমার কাছে এই সত্যবাদী লাজুক, দ্বিতীয় হলো ব্যাককল জামাই, তৃতীয় হলো মধ্যবর্তী আগের যদিও, আরেকটা হলো প্রবাসীর বেইমান ভাই। এটাও খুবই দারুণ একটা টাচি গল্প, যদিও তো নাম করা আর্টিস্ট না, সাইড আর্টিস্ট দিয়ে করছে। সেটা শেষ করি। নেতারা কি জানে গার্মেন্টস বন্ধ করে বাম গা, কবে তোর পাই, কি তোর ফিস্টুলা, খেলা গো? তোর আলসার, তোর ডায়রিয়া, এটা তুই রূপ করার কোন সময় হয়েছে? হ্যাঁ এইটা এটা দেয়া ভিক্ষা করতে হচ্ছে, যে রোগের কথা সাহায্য যেমন ভিক্ষা করে না, এখানে এটা ওই ধরছে। যাক, ভিক্ষা এই করে না, এটা মানে সিকোয়েন্স ছিল, হলো সিকোয়েন্সটা লজিক্যাল ছিল, দেখার অনুরোধ রইল। আমার দৃষ্টিতে এটাই টপ ছিল এই সপ্তাহে। আরও নাটক আসতেছে, কোনো রিলিজ হয় নাই। এটা কোনটা কি, ও এই যে জামিল হোসেন নাকি, হ্যাঁ জামিল হোসেন ইউনাইটেড বরিশাল একটা নাটক করছিল শুটিং, এটা দেখতে পারেন। ইউনাইটেড বরিশালটা দারুণ কিছু ছিল। মমো নামে, মাইমুনা মমো নামের একজন, আর যে ইমরান ছিল। শুটিং কিভাবে করে দেখেন, আমরা অবশ্যই একটা ভালো কাজ করবো যাতে। জামিল হোসেন ভালো ভালো আমরা বরিশাল না, ভগবতী একটা ইউনিটি আছে না। আর বাড়ি অ্যাকচুয়ালি নোয়াখালী আমাদের জামিল হোসেন। তো এই যে শুটিং কত লোক পাশে থাকে, কত কষ্ট একটা শুটিং করে না, আমরা যেন ভালো শুটিং ভালো কাজ করি, ভালো মূল্যায়ন হয়। মিলিয়ন হয়ে গেছে মানে এটা। তো এটা হলো রিজু রোজা রিমুনা, তার মা। আমি বোধহয় চিনি, কি যেন ফেরদৌসি না জানি কি নাম, মারা গেছে। সুইসাইডাল কেস কিনা জানি, আমি যদি ভুল না করি। সে তার একটা পোস্ট করছে একটা নাটকের খোঁজ থেকে, আমি তার পেজে গেছিলাম। এটা হলো আমাদের ইয়াস রহনের বাবা নরেশ ভুইয়া এবং শিল্পী সরকার অপুর একটা জনপ্রিয় নাট্য পরিচালক, নাট্য নির্মাতা, টিভির চিত্রনাট্যকার, বিশেষই ছিল অনেক গুণে গুণান্বিত রোজারি নরেশ মুমতাজ ভূঁইয়া দাদা আমার মার স্মৃতির উদ্দেশ্যে কিছু বলবেন? আমি তখন আচ্ছা, এটা পরে দেখাবো। ওই নাটকের একটা গল্প সহ তখন এটা দেখাবো। কোনটা যেন একটা লাজুক কেটে গেল। তারপর এটা কোনটা, এই যে রোজারিমো, এটা অনেকেই চিনেন, সাইড অভিনেত্রী। তার মাঝে আর্টিস্ট ছিল, আমি রিসেন্টলি জানলাম। একটা নাটক আসতেছে শামীম হোসেন সরকারের, নিমন্ত্রণ। এই যে এই নাটকটা খুবই টাচি করছে, একটা নতুন কিছু মুখ নিয়ে দুজনই সাইড
অভিনয় করে প্রবাসী মেহমান ভাই খুবই টাচি ফিল্মি স্টাইলে করছে, খুবই বেশি দুঃখ দিয়েছে। তো একজন অডিশনের সময় বলবে বেশি দুঃখ কিন্তু মানুষ আবার না একটু হাসি খুশির মধ্যে, এটা যেমন সৌদি মতিনটা করছিল নিলয় ভাই রঙ্গরসের মাধ্যমে, এটা আমি এমন বড় কোনো কিছু না, তারপর একজন বললাম না সিনসিয়ার অডিশন হিসাবে আমি বলতে পারি যে অতি দুঃখ দিলে আবার মানুষই করবে না, তবে খুব টাচি করছিল গল্পটা। ইয়ে ছিল প্রবাসী মেহমান ভাই, এটার মধ্যে এই কি বলে থাকে ওই যে ওদের এক ভাই থাকে, এটা একটা ক্লিপ বোধহয় আছে, মানে তো অংশ বিশেষ দেখায় যে প্রবাসী বিমান ভাই অংশ বিশেষ দেখায়, মানে কিভাবে ভাই ভাই বাকিরা সম্পর্ক ই করে দেয়। আরে কি সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে? আরে তোমার ভাই তো বিদেশ থেকে একবারে দেশে চলে আসছে, সে তো আর বিদেশ যাবো না। দুই ভাই আর একসাথে থাকার দরকার বিদেশ নেই, থেকে আইলে মানুষ সংসার অচলা আলাদা না, করে যেটা ফেলো, বাস্তব। তোমরা দুই ভাই আলাদা হয়েছে। এটা তুমি কি কও? ভাই এতদিন আমার হাতে টাকা পাঠাইছে, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, সেই টাকা 2 হাত দিয়ে আমি খরচ করছি, তোমার যা লাগছে দিছি, সংসারের খরচ চালাইছি। তো এখন এতদিন পরে ভাই বিদেশ থেকে আসার সাথে সাথে যদি সংসারটা আলাদা করি, সে কি মনে করবো? সে যা খুশি তার মধ্যে করো, তোমার যেটা বলছে তুমি সেটা করো। সংসার আলাদা করে ফেলো, নইলে কিন্তু তুমি নিজেই বিপদে পড়বা। কি কও? কি বিপদে পড়বো? তোমার ভাই তো দেশ থেকে একবারে দেশে চলে আসছে, এখন তো তার কোনো ইনকাম নেই, এখন তার এই খরচ চালাইবো কি? তোমারই তো চালান লাগবো। তারপর শুনো ভাই, বিদেশ থেকে আসার সময় এক গাদা রোগ ব্যারাম নিয়ে এসে, এখন এই যে ডক্টর, চিকিৎসার খরচ, এইসবের টাকা পয়সা কার দিতে হইব? তোমারই তো দেওয়া লাগবো। তারপর এই যে বউ আছে, বাচ্চা আছে, এই সংসারের সব খরচ সব তো তোমারই দেওয়া লাগবো। তুমি কেন আমার জামাই হয়ে আরেকজনের সংসারের খরচ চালাইতে দেবা? কি কও? ভাইও তো এতদিন আমাকে সংসার চালাইছে, আমাকে খাওয়াইছে। ধুর, আমরা খাইছি আমগো হিসাব আলাদা, আমরা খাইছি দেখে কি এখন তা করে খাওয়াইতে হইব? শোনো, সংসার আলাদা করো, তাহলে কিন্তু আমি তোমার সংসার করবো না, কথাটা মনে রাখো। তুমি ঠিকই কইছো, আমি কেন তার সংসার চালাবো? সে বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের প্রতি বাবা হয়ে গেছো, কথা বলতেছ না কেন? তোমার গোষ্ঠী আপনার এলে আমার ডাকলি না কেন? যে কি রে মিজান? খেতে বসছে একটা বাচ্চা তুই সামনে, একলা একলা খাইতে বলে খাচ্ছে, গেলি কেন? কাউকে ডাকনার বোন আমি তো আর ভাই ভাবলাম বাচ্চা এতদিন পরে বিদেশ থেকে বাড়িতে আসছি, দুই ভাই এক লগে খাবো। তুই খাইতে বয়ে গেলি, আমার ডাকলি না কেন? আজকে বাড়িতে শুধু রান্না বান্না আমাকে দুইজনের হয়েছে, সেজন্য আমরা দুইজনে খেতে বসছি, আপনাদের ডাকিনি, কারণ আপনাদের জন্য কোনো রান্না বান্না হয় না। এটা তুমি কি কইতেছো তানিয়া? ঘরের মধ্যে মানুষ হলো 5-6 জন, তুমি দুইজনের জন্য রান্না করছো কেন? তুমি কি বোবা হয়ে গেছো? কথা বলতেছ না কেন? তোমার ভাইরা বুঝায় বলো। আচ্ছা ভাইজান, আপনি 20-25 বছর বিদেশ করে আইলেন, আপনার মাথায় কি আক্কেল বুদ্ধি কিচ্ছু নাই? 5-6 জন মানুষ আমরা সংসারে, দুইজনের জন্য রান্না হয়েছে, আপনি বুঝেন না কিসের জন্য হয়েছে? এখন থেকে আমরা দুইজন আলাদা খাবো, আলাদা সংসার করুন, এর জন্য আমাকে দুইজনের জন্যই রান্না হয়েছে, এখন বুঝছেন? না, আমরা তোমাকে খাওয়ানো নজর দিয়ে তোমাকে পেট খারাপ করবো না, আমরা চলে যাইতেছি। দেশেরা যান খাবার যেহেতু আলাদা অতিরঞ্জিত হয়ে দেখার যেতে কারণ কি চাস, আমাদের সমাজে অন্য আঙ্গিক আলাদা এগুলো হতে হয়, চাস, এটা কিন্তু একেবারে কোনো উড়াই সমস্যা দেওয়ার নেই। বিষয় না, যারা তো বাস্তব আমরা- ফেস করে তারাই জানে। বিদেশ থেকে ফিরলে মানুষের রিটায়ার্ড করলে তুই আমার আদরের ছোট ভাই, হ্যাঁ মানুষের একদমই অচলা না, তোর যেটা কাছ থেকে বাস্তব। এটা আমি আশা করি। আমার একটা বিশেষ করে ব্যক্তিগত টাচ তোর জন্য আমি যা যা করছি সবকিছু তুই ভুলে গেলি। এটাই না। খুব যদি কষ্ট একটু পেলাম রে অতিরঞ্জিত, এটা নাটকের একটা আর্ট, একটু রঞ্জিত কষ্ট না হলে দর্শকের চোখে লাগবে না। আবার অভিনয় এত ওভার অ্যাক্টিং করে এটা বেশি টাচি করে ফেলছে, পুরোটাই দুঃখ। একটু আমাদের মধ্যে একটু দুঃখটা কমে অন্যভাবে উপস্থাপন। আমার ভাই একবার ভাবলো না। এইসব যারা চিন্তা আসছেন তোমার সবাই ভাই শুভ। কোনোদিনও করবো না। সে তোমার আপন ভাই হইলেও সে অনেক বড় স্বার্থপর। যতদিন তোমার কাছ থেকে স্বার্থ হাসিল করতে পারছে ততদিন তোমার সাথে ভালো সম্পর্ক রাখছে। এখন তোমার দিয়া তার কোনো স্বার্থ হাসিল হইবও না, তাই তোমার লগে সে সম্পর্ক রাখতে চায় না। আর সংসার কেন আলাদা করতেছে বুঝতেছো না তুমি? জমি এখন জমা বিদেশ থেকে সব চলে টাকা আসছো। পয়সা সব হাত এখন তোমার খরচ কোনো করে। ইনকাম নাই। এখন যদি আমরা এক লগে থাকি তাহলে তো তার তোমারে আমারে আমার মায়েরে খাওয়াইতে হইব। তা শেষের দিকে ওয়াইফটা তোমার হেল্প টাকাটা করে, তোমরা দিয়ে দিতে পারো। সাধারণত ও, করে না সব আমি বাস্তবে। কালকে সকালে আমরা যত মিজানের এরকম আশেপাশে ঘটনা শুনি, ওর মেয়ে কাছে তারপরে 1 লাখ টাকা দিয়ে ব্যাংক থেকে তুইলে ই আমার করে। দিয়া দে। ভাইজান, ছোট ভাই আর ভাবিরে কত কইরা কইলাম তোমাকে লেগে দুটো ভাত তরকারি দিতে, দিল না। সারা বাড়ি খুঁজা কোনো খাউন পাই নাই, এই কয়টা মুড়ি পাইছি। তুমি তো কত দূর থেকে আইছো, হ্যালো। আমি জানি তোমার খিদে লাগছে, সেটা মুড়ি খাইয়ালাও তুমি
কিছুটা হলেও তো খেতাটা কমবো।